আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা ক্লাস 9-এর অধ্যায় 8-এর কিছু অনুধাবনমূলক প্রশ্নের সমস্যার সমাধান করব। আশা করি তোমরা খাতা নিয়ে রেডি হয়েছো। আমি প্রশ্ন এবং কিভাবে লিখতে হবে সেটা একটু বলে দিব। তোমরা যার যেটা দরকার সেটা সঙ্গে সঙ্গে একটু লিখে নিবে। তোমরাও খাতা নিয়ে রেডি হও। ক্লাস 9-এর আমাদের বিষয় হলো বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, অধ্যায় 8। সেখান থেকে আমরা কিছু প্রশ্ন নিয়েছি, সেই প্রশ্নগুলোর আমি সমাধান করে দিব। যেমন 1, বক্সারের যুদ্ধ এবং এর ফলাফল। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো? চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বলতে কি বোঝো? সূর্যাস্ত আইন কি? এগুলো যদিও আমাদের বইয়ে রয়েছে, তারপরে আমরা ছোট করে সংক্ষিপ্ত করে কিভাবে লিখতে পারি সেটাই আমরা আজকে জানাবো। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি হও, তোমাদের যেটা যেটা দরকার সেগুলো লিখে নাও। প্রথমে আমি যেটা বলছি যে বক্সারের যুদ্ধ কেন সংগঠিত হয় এবং এর ফলাফল। যদিও এটা আলাদা আলাদা হবে, একসঙ্গের জন্য আমি একসঙ্গে লিখেছি। তোমরা কেন সংগঠিত হয়, কারণটা কি সেটা একটু আলাদা লিখবা এবং এর ফলাফলটাও আলাদা লিখবা। 1760 সালে ইংরেজ গভর্নর ফ্রান্সিস্টার মীর জাফরকে ক্ষমতায় থেকে সরিয়ে মীর কাসিমকে শর্ত সাপেক্ষে সিংহাসনে বসান। আমি আস্তে আস্তে বলছি, তোমরা একটু সুন্দর করে লিখে নাও। আমি আবারও বলছি, 1760 সালে ইংরেজ গভর্নর ফ্রান্সিস্টার মীর জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাসিমকে শর্ত সাপেক্ষে সিংহাসনে বসান। মীর কাসিম ছিলেন স্বাধীন চেতা ও সুদক্ষ শাসক। তিনি প্রজাদের কল্যাণে সচেতন ছিলেন। তিনি চেয়েছিলেন ইংরেজদেরকে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করে আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে। এই উদ্দেশ্যে তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেন যা ইংরেজদের বিপক্ষে যায় এবং এই কারণেই বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। আমি আবারও বলছি, একটু মিলিয়ে নিও তোমরা। 1760 সালে ইংরেজ গভর্নর ফ্রান্সিস্টার মীর জাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাসিমকে শর্ত সাপেক্ষে সিংহাসনে বসান। মীর কাসিম ছিলেন স্বাধীনচেতা ও সুদক্ষ শাসক। তিনি প্রজাদের কল্যাণে সচেতন ছিলেন। তিনি চেয়েছিলেন ইংরেজদের সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করে আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে। এই উদ্দেশ্যে তিনি কিছু পদক্ষেপ গ্রহণ করেন যা ইংরেজদের বিপক্ষে যায় এবং এইসব কারণে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। ওটা হয়ে গেলে তোমরা নিচে একটু ফাঁকা দিয়ে আবার লিখবা বক্সারের যুদ্ধের ফলাফল। কারণটা লেখা হয়ে গেলে যে কেন যুদ্ধটা সংগঠিত হয়, যে এই কারণে যুদ্ধ সংগঠিত হলো, ওইটার শেষে আবার আমরা একটা নতুন একটা প্যারা নেব, যে প্যারাতে আমরা লিখব বক্সারের যুদ্ধের ফলাফল। ফলাফলটা আমরা নিচে নিচে একটা একটা করে স্টেপ বাই দিয়ে স্টার চিহ্ন দিয়ে লিখতে পারি, ক খ গ ঘ দিয়েও লিখতে পারি, 1 2 3 করেও আমরা লিখতে পারি। ফলাফলের নিচে এভাবে স্টার চিহ্ন দিয়েও আমরা লিখতে পারবো বা 1 2 3 করেও আমরা লিখতে পারবো। যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবেই লিখো। ফলাফল, প্রথম ফলাফল, মীর কাসিমের
স্বাধীনতা রক্ষার চেষ্টা ব্যর্থ হয় এবং উপমহাদেশে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি মর্যাদা বৃদ্ধি পায়। আমি আবারও বলছি, মীর কাসিমের স্বাধীনতা রক্ষার চেষ্টা ব্যর্থ হয় এবং উপমহাদেশে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি ও মর্যাদা বৃদ্ধি পায়। পরের পয়েন্টসটা 2 নম্বর পয়েন্ট, ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে কারা ও এলাহাবাদ দখল করে নেয়। 2 নম্বর পয়েন্টসে আমরা এটা লিখব, ফলাফলের 2 নম্বর পয়েন্টে ইংরেজরা অযোধ্যার নবাবের কাছ থেকে কারা ও এলাহাবাদ হস্তগত করে নেয়। ফলাফলের 3 নম্বর পয়েন্ট, বক্সারের যুদ্ধে শুধু নবাবই না, তার মিত্র ভারত সম্রাট শাহ আলম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, এই 3 শক্তির একসঙ্গে পরাজয়ে ইংরেজদের মর্যাদা ও শক্তি বৃদ্ধি পায়। তিন নম্বর পয়েন্ট আমি আবারও বলছি, বক্সারের যুদ্ধে শুধু নবাবই নয়, নবাবের মিত্র ভারতের সম্রাট শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, এই 3 শক্তির পরাজয়ে ইংরেজদের ক্ষমতা ও মর্যাদা বৃদ্ধি পায়। ফলাফলে 4 নম্বর পয়েন্ট, ক্লাইভ আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করায় বাংলায় ইংরেজ অধিকার স্বীকৃত হয় এবং শুরু হয় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন। বক্সারের যুদ্ধের ফলাফলে 4 নম্বর পয়েন্টসটা একটু লিখে নাও দ্রুত। ক্লাইভ আনুষ্ঠানিকভাবে বাংলা, বিহার এবং উড়িষ্যার ক্ষমতা লাভ করায় বাংলায় ইংরেজ অধিকার স্বীকৃত হয় এবং শুরু হয় প্রত্যক্ষ ঔপনিবেশিক শাসন। ফলাফলটা হয়ে গেল। তাহলে আমাদের 1 নম্বর যে প্রশ্নটা ছিল যে বক্সারের যুদ্ধ কেন সংঘটিত হয় এবং এর ফলাফলটা কি ছিল, মোটামুটি আমরা যদি এরকম অনুধাবনমূলক, যেহেতু আমরা আজকে বলছি যে অনুধাবনমূলক প্রশ্নের সমস্যার সমাধান, তাহলে আমরা মোটামুটি এভাবে লিখলে খ নম্বরের জন্য 2 নম্বরের জন্য যথেষ্ট। এবার আসো আমরা 2 নম্বর প্রশ্নে যাই। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো বা দ্বৈত শাসন ব্যবস্থা কি? আমরা পরে 2 নম্বর দিয়ে 2 নম্বর প্রশ্নটা তুলে নিই এবং তার নিচে আমরা দ্বৈত শাসন ব্যবস্থাটা কি, কিভাবে আমরা সংক্ষেপে একটা অনুধাবনমূলক প্রশ্নের জন্য লিখতে পারবো সেভাবে আমরা লিখে নিই। রেডি সবাই? লিখে নাও দ্বৈত শাসন ব্যবস্থা। দ্বৈত শব্দের অর্থটা হলো 2, এখন হলো 2 রকমের শাসন ব্যবস্থা। দেখা যাবে যে এই সময়টাতে আমরা 2 ধরনের শাসন ব্যবস্থা দেখতে পাবো, যার ফলে এই শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা, অর্থাৎ 2 রকমের ব্যবস্থা। কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পরিণত হয় ক্ষমতাহীন শাসকে। ফলে বাংলায় দেখা দেয় প্রশাসনিক জটিলতা। আমি আবার বলছি যে যুদ্ধের পরবর্তী ঘটনা এটা, তাই বলা হচ্ছে যে পরে যে কোম্পানি যে দেওয়ানি লাভ করলো তারপরের ঘটনা, যে কোম্পানি লাভ করলো দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পরিণত হয় ক্ষমতাহীন শাসকে। ফলে বাংলায় প্রশাসনিক ক্ষেত্রে চরম জটিলতা দেখা দেয়, যার চরম মাশুল দিতে হয় এদেশের সাধারণ জনগোষ্ঠীকে। কোম্পানি ও নবাবের শাসনকালে 2 শক্তির এই শাসন
ব্যবস্থা বা এই ধরনের শাসন ব্যবস্থাকেই বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। আমি আবারও বলছি, কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা, নবাব পরিণত হয় ক্ষমতাহীন শাসকে। ফলে বাংলায় দেখা দেয় প্রশাসনিক ক্ষেত্রে চরম জটিলতা, যার মূল্য দিতে হয় এদেশের সাধারণ জনগোষ্ঠীকে। কোম্পানি এবং নবাবের শাসনকালে এই যে দুই ধরনের শাসন ব্যবস্থা পরিলক্ষিত হয়, এই শাসন ব্যবস্থাকে বলা হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা। 1772 সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। আমি একটু বানানগুলো যেগুলো একটু বানান সেটা লিখে দিচ্ছি। 1772 সালে ওয়ারেন হেস্টিংস এই দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান। আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। তাহলে আমরা মোটামুটি 3টা প্রশ্ন পেয়ে গেলাম এখান থেকে, যে বক্সারের যুদ্ধ কেন সংঘটিত হয়, বক্সারের যুদ্ধের ফলাফল, এবং এরপরে আমরা যেটা লিখলাম সেটা হলো দ্বৈত শাসন ব্যবস্থা কি। এরপরে আমরা চলে আসব চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বলতে কি বোঝো। পরে প্যারা দিয়ে প্রশ্নটা আগে লিখে নাও, চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বলতে কি বোঝো। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বলতে কি বোঝো। তাহলে এইটার আমরা কিভাবে একটা খ নম্বর প্রশ্নটাকে লিখতে পারি সেটা আমরা বলছি, যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বলতে কি বোঝো, বা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কি, বা চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা সম্পর্কে যা জানো লিখো। 1786 সালে কর্নওয়ালিস ভারতের গভর্নর জেনারেল ও সেনা প্রধানের দায়িত্ব পান। 1786 সালে কর্নওয়ালিস বানানটা লিখে দিলাম, কর্নওয়ালিস ভারতের গভর্নর ও সেনা প্রধানের দায়িত্ব পান। তিনি 1719 সালে 10 সালা বন্দোবস্ত প্রথা চালু করেন। এখানে আমরা 2টা সাল পাইলাম, একটা হলো দায়িত্ব পাইলেন 1786 সালে, আরেকটি হলো 1789 সাল। সালগুলো একটু আমরা ভালো করে খেয়াল করব, যে কর্নওয়ালিস 1786 সালে ভারতের গভর্নর এবং সেনা প্রধানের দায়িত্ব পান। 1789 সালে তিনি 10 সালা বন্দোবস্ত চালু করেন, এবং 1793 সালে, 3টে সাল আমরা দেখলাম, 1786, 1789 এবং 1793। 93 সালের 22শে মার্চ কর্নওয়ালিস এই 10 সালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বলে ঘোষণা করে। আমি আবারও বলছি, যেখানে আমরা 3টে সাল আমি লিখলাম যেন আমাদের মনে থাকে, যে গভর্নর এবং সেনা প্রধানের দায়িত্ব পাইলেন কর্নওয়ালিস 1786 সালে। 1789 সালে তিনি 10 সালা বন্দোবস্ত ব্যবস্থা চালু করেন, এবং সেটাকে 10 সালা বন্দোবস্ত প্রথাটাকে চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে চালু করলে 1793 সালের 22 মার্চ। এই ব্যবস্থায়
জমিদারদের বছরের রাজস্ব নির্দিষ্ট করে জমি চিরস্থায়ী মেয়াদের জন্য বন্দোবস্ত করে দেওয়া হয়। চিরস্থায়ী বন্দোবস্ত প্রথায় জমিদারদের বছরের রাজস্ব নির্দিষ্ট করে জমি চিরস্থায়ী মেয়াদের জন্য বন্দোবস্ত করা হয়। ফলে জমির ওপর জমিদারদের মালিকানা, ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠিত হয়। ফলে জমির ওপর জমিদারদের ক্ষমতা, মালিকানা ও আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তবে এই ব্যবস্থায় জমিদার ও সরকারের উভয়েরই কিছু লাভ ক্ষতির সম্মুখীন হয়। আরেকবার বলছি, একটু মিলাই নাও। 1786 সালে কর্নওয়ালিস দায়িত্ব পান গভর্নর এবং সেনাপ্রধান হিসাবে। 1789 সালে 10 সালা বন্দোবস্ত প্রথা চালু করেন, যেটা এই 10 সালা বন্দোবস্ত প্রথাটায় 1793 সালের 22 মার্চ চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা নামে পরিচিতি লাভ করে। এই প্রথায় জমিদার এবং সরকার উভয়ই কিছু লাভ ক্ষতির সম্মুখীন হয়। এবার আমরা চলে আসি 4 নম্বরে। 4 নম্বরে সূর্যাস্ত আইন কি? পরে 4 নম্বর প্রশ্নটা একটু লিখে নাও। সূর্যাস্ত আইন বলতে কি বোঝো? কর্নওয়ালিস যে 10 সালা বন্দোবস্ত প্রথাকে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বলে ঘোষণা করলেন, এই ব্যবস্থায় রাজস্ব একটা নির্দিষ্ট দিনে পরিশোধ করতে হতো। কোনো জমিদার নির্দিষ্ট দিনে রাজস্ব দিতে ব্যর্থ হলে তিনি তার জমিদারি নিলামে বিক্রি করে রাজস্ব আদায় করা হতো। নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে এই রাজস্ব পরিশোধের বিধান ছিল বলেই এই ব্যবস্থাকে বলা হচ্ছে, বা এই আইনটাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন। আমি আরেকবার বলছি, একটু মিলাই নাও। কর্নওয়ালিস যে 10 সালা ব্যবস্থাকে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা বলে চালু করলে, এই ব্যবস্থায় জমিদারকে তাদের রাজস্ব একটি নির্দিষ্ট দিনে পরিশোধ করতে হতো। পরিশোধ করতে না পারলে নিলামে উঠে জমিদারদের জমি সেই রাজস্ব আদায়ের ব্যবস্থা করা হতো, এবং এই রাজস্বটি নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে পরিশোধ করতে হতো বলে এই আইনটাকে বলা হচ্ছে সূর্যাস্ত আইন। আজকে আমরা 4টা প্রশ্ন আমরা দেখে নিলাম। মোটামুটি আমরা যে অধ্যায় 8-এ পড়েছি, অধ্যায় 8 পড়ব, সেখানে দেখা যাবে যে আমরা বক্সারের যুদ্ধ থেকে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার মধ্যে এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন পেতে পারি, এবং আমরা এইভাবেই যদি লেখার চেষ্টা করি তাহলে আমি ভাববো যে আমার লেখাটাও নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাবে, উত্তর বেশি বড়ও হবে না, আবার সামঞ্জস্যপূর্ণ হবে, যেহেতু আমাদের 7টা প্রশ্নের উত্তর লিখতে হবে। এইভাবেই যদি আমরা কভার করি তাহলে আমরা লিখতে পারবো। আজকে এই পর্যন্ত। আমাদের পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে আসবো। সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, ঘরে থাকো, এবং যতটা সময় পাবা আমরা একটু পরপরই সাবান পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড আমরা হাত পরিষ্কার করবো। অপরিষ্কার হাতে আমরা মুখ, চোখ, নাক ধরবো না। আমরা ঘরে থাকি, নিজেরা নিরাপদে থাকি, অন্যকেও নিরাপদে রাখি। আল্লাহ হাফেজ।